ওয়েলকাম প্রত্যেককে। আমরা কালকের জিনিসগুলোকে একটু পড়ে এসেছি প্রত্যেকে ভাই আমার। কালকের জিনিসগুলো আমরা একটু একটু সবাই পড়ে এসেছি। বাহ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। চলো চলো, তাহলে এবার আমরা আস্তে আস্তে সমস্ত কিছু শুরু করে দিই। ঠিক আছে ভাই, চলো। দেখো, আগের দিন আমরা এনটিপিসির সমস্তগুলো করেছিলাম, তাই তো? এনটিপিসির সমস্তগুলো করেছিলাম। এই অঙ্কগুলো এবার আমরা শুরু করব। আমরা এবার এই অঙ্কগুলো একসাথে শুরু করব। ঠিক আছে, চল দেখা যাক। খুব সুন্দর করে 8-এর রুলটা আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, হ্যাঁ, হিস্ট্রি ক্লাস তোমাদের 12টায় হবে না। হিস্ট্রি ক্লাস তোমাদের এসএসসি যারা আছো তাদের হিস্ট্রি ক্লাস অন্য টাইমে হবে। ঠিক আছে, চলো। ওকে, দেখো দেখো, যদি আজকে হিস্ট্রি ক্লাস একসাথে হয় তাহলে তো স্যার একটু অন্য কোনো টাইমে বা অন্য কিছু করেছেন সেই জন্য। কারণ ইন জেনারেল তোমাদের যতটুকু রুটিন আমি দেখেছিলাম হিস্ট্রি ক্লাস আমার সাথে ছিল না। হিস্ট্রি ক্লাস তোমাদের থাকার কথা হচ্ছে এপ্রিল মাসে, বুঝতে পারছো? এপ্রিল মাসে, সেটাও 2টো থেকে। কারণ সেম ব্যাচে না একই টাইমে 2টো ক্লাস লাগে না। ঠিক আছে ভাই আমার, এই চলে গেল সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। চল এবার চলো আমরা পুরোটা সলভ করি ধীরে ধীরে। ঠিক আছে, আর সাহেব একটা খুব ভালো কথা বলেছে, এডুকেশনটা বিজনেস করে নিয়েছে। খুব ভালো কথা বলেছো এটা। তুমি যে এত কিছু বুঝেও এইখানে ভর্তি হয়েছো, এটাতে একটা ভালো ব্যাপার, কারণ অ্যাটলিস্ট চাকরিটা পেয়ে যাবে। বুঝতে পারছো তো, কোনো চাপ নেই। দেখো, আর এখানে সবই বিজনেস ভাই, কোনটা নয় বলো তো? কেউ কম করে, কেউ বেশি করে, এটুকুই যা পার্থক্য। চলো, দেখো, আমরা 13 নাম্বারটা দিয়ে শুরু করছি, কারণ একজন ভাই বললো স্যার 8-এর রুলটা বুঝতে পারেনি। আমি 8-এর রুলটাও একবার বলে দেব এবং আমি এই অঙ্কটাও করে দেবো। ঠিক আছে, আমি 13 নাম্বার দিয়ে শুরু করছি। চলো দেখা যাক। দেখো ভাই আমার, 8 দ্বারা বিভাজ্যতার রুল কি? 8 দ্বারা বিভাজ্যতার রুল কি? 8 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য। লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতার রুল। লাস্ট 3টে ডিজিট আমার 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার একটা জিনিস দেখো, আমাকে বলেছে যে একটা সংখ্যার এইটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, তাহলে পি এর সর্বাধিক মান কত? আমার যদি এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই যে অঙ্কটা আছে, এই যে 3টে সংখ্যা P08, এই P08 আমার 8 দ্বারা বিভাজ্য হবে। P08 এটা আমার 8 দ্বারা বিভাজ্য হতে হবে।
কারণ পুরো সংখ্যাটা লাস্ট তিনটে সংখ্যা হচ্ছে এটা, ঠিক। এবার আমাকে বলেছে পি এর সর্বাধিক মান কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। যখনই আমাদের এরকম ম্যাক্সিমাম বা মিনিমাম এই টাইপের কোনো প্রশ্ন আসবে না, ম্যাক্সিমাম বা মিনিমাম এই টাইপের কোনো প্রশ্ন আসবে, আমরা সব সময় এগুলো হ্যাশট্যাগ অপশন টেস্ট দিয়ে করব। কিভাবে করব, হ্যাশট্যাগ অপশন টেস্ট। একদম পিওর অপশনের উপর চলে যাবো, আর কিচ্ছু না, পিওরলি অপশনের উপর চলে যাব। দেখো ভাই আমার একটা জিনিস ভালো করে বোঝো, আমার এখানে কি বলেছে, আমার এখানে বলে দিয়েছে যে ভাই আমার সবচেয়ে বেশি কোনটা দ্বারা কোনটা এখানে বসবে। অপশনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে, 8। অপশনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে, 8। চলো বসাও। আমি যদি পি এর জায়গায় 8 বসাই, পি ইকুয়াল টু যদি 8 বসাই, আমার তো এখানে 808 আসছে, এবং 808 সংখ্যাটা আমার ইটসেলফ 8 দ্বারা বিভাজ্য। সুতরাং পি এর সর্বাধিক মান কত হবে, 8। সুতরাং পি এর সর্বাধিক মান কত হবে, 8। এখানেই যদি তোমার প্রশ্নটা করতো, তোমাকে যদি আমি এই প্রশ্নটা দিতাম যে পি এর মিনিমাম ভ্যালু কত, পি এর মিনিমাম ভ্যালু কত, সেটা কি হবে গো ভাই আমার, একদম ফ্যান্টাস্টিক, ভেরি গুড। পি এর মিনিমাম ভ্যালু আমার তখন কত হয়ে যেত ভাই আমার, পি এর মিনিমাম ভ্যালু আমার হয়ে যেত কত, 4। কারণ দেখো যদি আমি এখানে পি এর জায়গায় 4 বসাই, আমার আসছে কত, 408, এবং 408 সংখ্যাটাও আমার কিন্তু 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো ভেরি গুড। নেক্সট, নেক্সট এটা ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি। চলো দেখা যাক, ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, তাই তো, ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, যার জন্য এটা 3 দ্বারা বিভাজ্য। এটা তো এক লাইনে আমরা করে ফেলবো ভাই, এক লাইনে আমরা করে ফেলবো। দেখি এবার আমরা অঙ্কটাকে একটু বড় করি, দেখা যাক কি বলেছে। এই হচ্ছে নাম্বার, এই হচ্ছে নাম্বার 3 দ্বারা বিভাজ্য। 6 আর 9 কাটলো, 8 আর 1 কাটলো, 8 আর 5 আসছে 13, তার মানে আমার কত আসছে ভাই, 13 প্লাস পি, 13 প্লাস পি। তাহলে পি এর জায়গায় এমন একটা সংখ্যা বসবে যাতে এই পুরো জিনিসটা 3 দ্বারা বিভাজ্য হয়। কি চেয়েছে, ম্যাক্সিমাম। তাহলে সবচেয়ে বড় ভ্যালু দিয়ে শুরু করি। আমি যদি পি এর জায়গায় 8 বসাই, আমি যদি পি এর জায়গায় 8 বসাই, তাহলে আমার কত আসছে গো, তোমরা বলবে স্যার পি এর জায়গায় 8 বসালে 13 প্লাস 8 চলে আসছে 21। ভাই আমার 21 কি 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমার অ্যান্সার কত চলে গেল, আমার অ্যান্সার চলে গেল 8। ঠিক আছে, চলো ভেরি গুড। নেক্সট, সেকশন কন্ট্রোলার 2025। আচ্ছা, সেকশন কন্ট্রোলারের আমাদের টোটাল 4টে শিফট হয়েছিল, 4টে শিফটে প্রত্যেকটা শিফটে একটা করে অঙ্ক ছিল, এবং সবকটাই প্যাটার্ন, একদম সেম প্যাটার্ন। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ 3 দ্বারা বিভাজ্য এ প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু, দুটোতে এসেছিল ম্যাক্সিমাম, আর একটা তো বোধহয় মিনিমাম, এরকম একদম সেম অঙ্ক এসছে সব কটা শিফটে। ওকে, তাহলে চলো আমরা এবার এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। দেখো কি বলেছে ভাই আমার, the 7-digit number 715510b is divisible by 3. The 7-digit number এটা divisible by 3. What is the maximum value of a plus b? What is the maximum value of a plus b? 5 এর জিনিসপত্র সমস্ত কিছু বলা আছে ভাই, রেকর্ডেড ক্লাস করে তারপরে আসবে, এবং 5 এর রুলটা এমন কিছু কঠিন নয় যে বুঝতে পারবে না। লাস্ট ডিজিট 0 বা 5 হতে হয়। আমার প্রথম ক্লাস করে আসবে, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব একদম নয়। যদি কোনো কিছু ডাউট থাকে ক্লাসের একদম লাস্টে আমি জিজ্ঞেস করব, আমাকে বলবে, আমি বলে দেবো। ঠিক আছে, চলো দেখো আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে এই নাম্বারটা ডিভিসিবল বাই 3। বেশ ভালো কথা। তাহলে এই 71a 510b এইটা যদি আমার 3 দ্বারা বিভাজ্য হয়, খুব ভালো করে শোনো কি বলছি, খুব ভালো করে শোনো। দেখ, এটা আমার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ফার্স্টে আমি 3 এর রুলটা লাগাই। হ্যাঁ ভাই, দেখো তো ভাই আমার 5 আর 1 6 কেটে গেল, পড়ে থাকছে হচ্ছে 7 আর 1 8। ঠিক আছে, তাহলে এখানে আমার চলে গেল 8 প্লাস এ প্লাস বি, 8 প্লাস এ প্লাস বি। তোমরা বলছে হ্যাঁ স্যার, 8 প্লাস এ প্লাস বি, তোমরা বলছে হ্যাঁ স্যার। এইবার দেখো
এইবার দেখো 8 প্লাস এ প্লাস বি যদি হয় তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে এখানে জিজ্ঞেস করেছে এ প্লাস বি এর সর্বাধিক মান কত। অর্থাৎ আমার এখন দেখো, আমার যদি এই পুরো সংখ্যাটা এই 8 প্লাস এ প্লাস বি এই পুরো সংখ্যাটা যদি আমার 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এইখানে আমার যে সংখ্যাটা আসবে সেটা তো আমার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ এই 8 এর সাথে a প্লাস বি যোগ করে আমার এমন একটা সংখ্যা আসবে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবং আমি কি শেখালাম? আমি শেখালাম ম্যাক্সিমাম মিনিমাম এইসব কথা যেখানেই লেখা থাকবে আমরা কি ইউজ করব? হ্যাশট্যাগ অপশন টেস্ট। অলওয়েজ ইউজ করব হ্যাশট্যাগ অপশন টেস্ট। ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, সবচেয়ে বড় ভ্যালু 16 আছে, 16 দিয়ে আমরা দেখা শুরু করি যে ভাই আমার আমি যদি a প্লাস বি এর ভ্যালু 16 বসাই, আমি যদি a প্লাস বি এর ভ্যালু 16 বসাই, তাহলে আমার আসছে 16 আর 8 24, যেটা ইটসেলফ 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমার a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 60। ঠিক, a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? 60। চলো নেক্সট। নেক্সট ভাই আমার, এটা আমাকে তোমরা কি একটু বলতে পারবে কিতনা হোগা? এটা কি তোমরা আমাকে একটু বলতে পারবে কিতনা হোগা? 7 আর 13 সেম রুল ভাই, 7 আর 13 সেম রুল। হ্যাঁ, নাম্বার সিস্টেম এরকম মোটামুটি ইজি হয়, কঠিন সেরকম কিছু আসে না। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমাকে কি বলেছে, 9 8 a 0 3 8 b, ঠিক আছে, এটা ডিভিজিবল বাই 3। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ a প্লাস b? চলো দেখা যাক। 3 দ্বারা বিভাজ্য, 3 কাটলাম 9 কাটলাম, পড়ে আছে কত? 8 আর 8, তাহলে 8 8 16 প্লাস a প্লাস b। তাহলে আমাকে কি চেয়েছে? ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো ভাই আমার? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমাকে চায়, সবচেয়ে ম্যাক্সিমাম এখানে কি আছে? 18। তাহলে আমি যদি এখানে a প্লাস বি এর ভ্যালু 18 বসাই, আমার কত আসে গো? 16 প্লাস 18 34। 34 কি আমার 3 দ্বারা বিভাজ্য ভাই আমার? 34টা কি 3 দ্বারা বিভাজ্য? তোমরা বলছো না স্যার 34 তো আমার 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 34 যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমার 18 অ্যান্সার আসবে না। 18 আমার অ্যান্সার আসবে না। চলো ঠিক আছে, তারপরের অঙ্ক আমাদের কি আছে? 17। তাহলে 16 প্লাস 17 যদি আমি করি কত পাচ্ছি? 33। 16 প্লাস 17 করলে আমরা কত পাচ্ছি? 33। তাহলে 33 যদি হয়, খেয়াল করো তো 33 তো আমার 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। সুতরাং আমার a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 17। শেষ। শেষ। ঠিক আছে, চলো নেক্সট। লাস্টে জোড় আছে। আচ্ছা, ও আচ্ছা, না সেটার কোনো ব্যাপার নেই, লাস্টে জোড় আছে বিজোড় আছে সেটার কোনো ব্যাপার এখানে নেই। চলো নেক্সট। ওটা খালি 2 এর ক্ষেত্রে হয়, হ্যাঁ ভাই। চলো এই অঙ্কটাকে করি। অসম্ভব ভালো একটা অঙ্ক, অসম্ভব সুন্দর একটা অঙ্ক। টুইন প্রাইম কাকে বলে গো ভাই? টুইন প্রাইম কাকে বলে গো ভাই? এক্সট্রিমলি সরি, আমি একটু জল খেতে গেছিলাম। হ্যাঁ, টুইন প্রাইম কাকে বলে? দেখো ভালো করে বোঝো, আমরা একটু টুইন প্রাইমটা শিখে নি, একটু মনে করে নি। যদিও আমার ক্লাসে পুরোটা করিয়ে দেওয়া ছিল, আমরা পুরোটা শিখেছিলাম, বলেছিলাম সুন্দর করে, কিন্তু আমি জাস্ট একবার মনে করিয়ে নি। হ্যাঁ ভাই, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। প্রাইম মানে কি ভাই? মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম মানে কি ভাই? মৌলিক সংখ্যা। তাহলে এবার একটা জিনিস দেখো,
এরা যে কেন আছে ভাই, শুভঙ্কর পারুই ফাড়ি, রেকর্ডেড ক্লাস প্লাস কেন তোমরা করো না? সবকিছু দেয়া থাকে, সবকিছু বলা থাকে, কি বলবো। চলো এবার এই মৌলিক সংখ্যা মানে তো আমরা প্রত্যেকে জানি, তাই না? স্ক্রিনটা ব্ল্যাক রাখবো, চলো ঠিক আছে ব্ল্যাক রাখছি। মৌলিক সংখ্যা মানে তো আমরা প্রত্যেকে জানি যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবার ফার্স্ট আমি কয়েকটা প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, সবচেয়ে ছোট মৌলিক কি হবে? সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি হবে? ভেরি গুড। এবং এই প্রশ্নটা আরেক ভাবে ঘুরিয়ে দেয়, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। এই প্রশ্নটা আরেক ভাবে ঘুরিয়ে দেয়, ডাব্লিউবিসিএস এ এসেছিল, এই ডাব্লিউবিসিএস বলছি সিজিএল এ এসেছিল, সেটা হচ্ছে অনলি ইভেন প্রাইম। অনলি ইভেন প্রাইম, একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2। ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2, প্রাইম নাম্বার হচ্ছে, প্রাইম নাম্বার হচ্ছে দু রকমের। দু রকমের কি কি ভাই? একটাকে বলা হয় টুইন প্রাইম, এর বাংলা যমজ মৌলিক অনেক জায়গায় বলে, কিন্তু অ্যাকচুয়ালটা ডাইরেক্ট ওরকম যমজ মৌলিক হয় না। আর একটাকায় হচ্ছে রিলেটিভ প্রাইম বা কো প্রাইম, বাংলায় যাকে বলা হয় ভাই আমার পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। এবার দেখো এই টুইন প্রাইম মানে কি বলতো ভাই? দুটোর মধ্যে না পার্থক্য আছে, খুব ভালো করে একটা টার্মের ওপর খালি নজর দেবে, আর কিচ্ছু না। খুব ভালো করে শোনো, এই জায়গাটা তীক্ষ্ণ করো, আর কিচ্ছু না। ছেলেদের ক্ষেত্রে ভবিষ্যতে এই জায়গাটাই তীক্ষ্ণ করতে হয়, তাহলে সংসার সুখের হয়। দেখো, যখন দুটো প্রাইম নাম্বারের গ্যাপ 2, যখন দুটো প্রাইম নাম্বারের গ্যাপ 2, তাকে বলা হচ্ছে টুইন প্রাইম। নাম্বার 2, রিলেটিভ প্রাইম বা কো প্রাইম বা পরস্পর মৌলিক, এটা মানে কি ভাই? যে কোনো দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যা যার গসাগু 1, যে কোনো দুটো সংখ্যা যাদের গসাগু 1, তাকে বলা হয় রিলেটিভ প্রাইম বা কো প্রাইম। এবার এইখানে একটা ম্যাজিক ব্যাপার ভালো করে লক্ষ্য করো তো, আমি দুটো জায়গায় খালি দাগ দিচ্ছি, এটা ভালো করে দেখো। দুটো প্রাইম নাম্বার আর এখানে যে কোনো দুটি সংখ্যা, তার মানে একটা জিনিস দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, টুইন প্রাইম হওয়ার জন্য আমার প্রাইম নাম্বার হওয়া বাধ্যতামূলক। কারণ দেখো টুইন প্রাইম মানে কি বলেছে? দুটো প্রাইম নাম্বার যাদের গ্যাপ 2, এমন দুটো প্রাইম নাম্বার যাদের গ্যাপ 2, এমন দুটো মৌলিক সংখ্যা যাদের গ্যাপ 2। ফর এক্সাম্পল 3 5, 5 7, 11 13, এরা হচ্ছে কি ভাই? টুইন প্রাইম নাম্বার হলো। এবং রিলেটিভ প্রাইম বা কো প্রাইম মানে কি? এমন দুটো সংখ্যা, সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, যা খুশি হোক, এমন দুটো সংখ্যা যাদের গসাগু 1, এমন দুটো সংখ্যা যাদের গসাগু 1। তার মানে কি কি আসতে পারে ভাই আমার? এখানে খেয়াল করে দেখো, দেখো তো ভাই আমার 5 আর 7, এদের তো গসাগু 1, তাহলে এটা আমার পরস্পর মৌলিক। এরা যেমন টুইন প্রাইমও হলো, এরা পরস্পর মৌলিকও হলো। আবার দেখো তো ভাই আমার 7 এবং 9, খেয়াল করে দেখো, 7 কিন্তু আমার মৌলিক সংখ্যা, 9 কিন্তু আমার যৌগিক সংখ্যা, কিন্তু যেহেতু 7 আর 9 এর গসাগু 1, যেহেতু 7 আর 9 এর গসাগু 1, সেই জন্য এটাকে বলা হয় পরস্পর মৌলিক। সেই জন্য 7 আর 9 কে একসাথে আমরা কি বলবো? পরস্পর মৌলিক। হ্যাঁ ভাই 2 3 হবে, একদম হবে তারুলতা, ঠিক বলেছো ভাই আমার। নাম্বার 3 দেখো, আর একটা এক্সাম্পল আমরা দিই, 16 আর 25, দেখো তো কি ডেঞ্জারাস ব্যাপার। 16 আর 25, খেয়াল করে দেখো ভাই,
16 কিন্তু আমার কোনো মৌলিক সংখ্যা নয়, এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, কিন্তু যেহেতু 16 আর 25-এর গসাগু এক, যেহেতু 16 আর 25-এর গসাগু এক, সেই জন্য একে বলা হয় পরস্পর মৌলিক, সেই জন্য একে বলা হয় পরস্পর মৌলিক। ঠিক আছে, তাহলে টুইন প্রাইম মানে কি? যখন দুটো সংখ্যাই প্রাইম হবে, টুইন প্রাইম হতে গেলে আমার প্রাইম নাম্বার হওয়া বাধ্যতামূলক, যখন দুটো প্রাইম নাম্বারের গ্যাপ 2 তাকে বলে টুইন প্রাইম। রিলেটিভ প্রাইম মানে কি? যে কোনো দুটো সংখ্যা নাও, যে কোনো 7, 8, 13, 14 যা খুশি, যে কোনো দুটো সংখ্যা নাও, সেই যে কোনো দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তাকে বলা হয় টুইন প্রাইম সংখ্যা। ঠিক আছে, তাকে বলা হয় এই রিলেটিভ প্রাইম, কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে ভাই আমার, এই জিনিসটা খালি খেয়াল রেখো। একটা এক্সট্রা জিনিস এইখান থেকে একটু মাথায় রেখো, একটা এক্সট্রা জিনিস, যে কোনো পরপর সংখ্যা, পরপর সংখ্যা মানে কি ভাই? কনজিকিউটিভ নাম্বার, 7, 8, 8, 9, 10, 11, 12, 13 পরপর সংখ্যা, 1,01,31, 1,01,132 পরপর সংখ্যা, যে কোনো পরপর সংখ্যা এরা কোপ্রাইম হয়। ঠিক আছে, যে কোনো পরপর সংখ্যা এরা কোপ্রাইম হয়। ঠিক আছে, ভেরি গুড শুভম, তুমি এমনিও খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো হবে। চলো তাহলে ভাই এবার আমরা এটা শুরু করি। হ্যাঁ ভাই, এবার আমরা শুরু করি। চল দেখো, 1 থেকে 100-র মধ্যে কত প্রাইম আছে, কি আছে, সবকিছু বলে দেওয়া আছে, দেখে নেবে। দেখো, সাম অফ টুইন প্রাইম নাম্বার ইজ 36। আমাকে বলেছে দুটো টুইন প্রাইম নাম্বার যার সাম হচ্ছে 36। এবার আমি এখান থেকে কি বুঝতে পারলাম? টুইন প্রাইম মানে কি? টুইন প্রাইম মানে হচ্ছে এমন দুটো সংখ্যা যারা মৌলিক এবং যাদের গ্যাপ 2, এমন দুটো সংখ্যা যারা মৌলিক যাদের গ্যাপ 2। তাহলে a মাইনাস b আমার কত হবে? 2 না ভাই? তাই তো, a মাইনাস b আমার কত হবে? 2 না ভাই? দুটো মৌলিক সংখ্যা যোগফল 36 এবং এদের গ্যাপ তো আমার 2 হবে, এটা তো আমরা জানি। তাহলে দেখো তো, আমি যদি দুটোকে যোগ করে দিই, 2a ইকুয়াল টু 36, তো সাম অফ টুইন প্রাইম হচ্ছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ, হ্যাঁ, 2a ইকুয়াল টু 38, a ইকুয়াল টু আমার 19, a আমার চলে গেল 19, তাহলে b আমার কত চলে আসবে? 19 মাইনাস 2 17। ঠিক, তার মানে আমি পেয়ে গেলাম একটা সংখ্যা 19 আর একটা সংখ্যা 17। দেখো 17 আর 19 টুইন প্রাইম। এবার আমায় কি বলেছে? সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর গুণফল করলে কত আছে গো ভাই আমার? 7 নং 63, 300-র কাছাকাছি। না অ্যান্সার 323 অ্যান্সার হবে। এ দুটো গুণ করলে কত আসে? 323। ঠিক আছে, চলো, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দেখো কি সুন্দর টেকনিক্যাল সংখ্যা, টেকনিক্যাল অঙ্ক। হ্যাঁ, যেটা ইচ্ছা করো অনন্যা, কোনো চাপ নেই। চলো নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখি। এটা তাহলে একদম ডাইরেক্ট বলে দাও, গ্রুপ ডির অঙ্ক। আমাকে বলেছে কোন সংখ্যাটা পরস্পর মৌলিক, ডাইরেক্ট বলো কি আসবে অ্যান্সার। রিজু একটা জিনিস বোঝো, টুইন প্রাইম মানে সংখ্যা দুটোর গ্যাপ 2 এবং সংখ্যা দুটোর যোগফল আমায় 36 বলে দিয়েছে। তাহলে a প্লাস বি 36, a মাইনাস বি 2। এবার দুটোকে সলভ করে নাও, যোগ করে নিলাম, যোগ করে সলভ করে নিলাম। ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে? সহমৌলিক মানে আমার গসাগু 1 হতে হবে। কোনটার গসাগু 1 গো ভাই? এইটার তো গসাগু 1 নয়, কারণ 13 দিয়ে কাটে, 5 13 65, 7 13 91, এটা আমার হলো না। চলো, দিস ইজ নট আওয়ার অ্যান্সার। এটার গসাগু 1 নয়, দুটোই আমার 17 দিয়ে কাটে, এটা আমার হলো না। পড়ে থাকছে এটা আর এটা। এটা কি আমার 13 দিয়ে কাটে? এটা তো আমার, এটারও তো আমার গসাগু 1 নয়। 13 ইন্টু 7 তো 105 হয়, 7 13 105। সরি, 4 13 52, না এটা তো কাটবে ভাই। 5 13 65, 6 13 78, 91, 91 13, 104, এই যে 52। অপশানে, অপশানে
7 তেরো 91, 8 তেরো 104 অপশানে। ঠিক আছে, বেশ, কারণ এই দুটো আবার 51 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 51 দুগুণে 102, 51 তিনে 115, তাহলে এটাও হবে। ঠিক আছে, বেশ, এই চলে গেল আমাদের কি এই বছর আমাদের কোন কোন প্রশ্ন এসেছে। আচ্ছা, এই একটা অঙ্ক বাকি আছে, আমি এই অঙ্কটা আমার যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটের মধ্যে বুঝিয়ে করাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমি মিস করিনি। চল, ওকে, এই যে কটা জিনিস আজকে আমরা এখন করলাম, যে শীটটা আমি তোমাদের দিয়েছিলাম, এই শীটটা হচ্ছে সেই সমস্ত অঙ্ক, যেই সমস্ত অঙ্ক আমাদের এই বছর এসেছে। সিজিএল এ এই বছর নাম্বার সিস্টেম থেকে অ্যাজ সাচ কোনো অঙ্ক আমি পাইনি, যে কটা এসেছে সেটা লসাগু গসাগুর আন্ডারে পড়ে, আমি এলসিএম এইচসিএফ পড়িয়ে সেটা করাবো। সিএইচএসএল এ অনেস্টলি আমি দেখতে পারিনি, আমি সময় পাইনি সিএইচএসএল এর সমস্ত কটা কোশ্চেন দেখে সেটার উপর বেস করে দেখা, কারণ এনটিপিসি তে 46টা শিফট হয়েছিল, সিজিএল সিএইচএসএল এ 40টার কাছাকাছি শিফট হয়। যেগুলো করালাম সেটা হচ্ছে 2025-এ আসা প্রশ্ন। এবার আমরা নাম্বার সিস্টেমের একটু আপার লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলো মেনলি সিজিএল টিআর 2, এনটিপিসি টিআর 2 সেরকম জায়গায় আসে। ঠিক আছে, কোশ্চেন লেভেল আর একটু বাড়ান অমিত, জ্ঞান আমাকে দিতে আসবে না, যা আমি করাবো চুপচাপ পড়বে। প্রথম দিন ভদ্রভাবে বলেছিলাম, আজকে আমি ডাইরেক্ট বললাম, ঠিক আছে, পড়ানোর মাঝখানে আমি জ্ঞান দিতে আসবে না, যা পড়াবো পরপর পড়ে যাবে, পরীক্ষায় সব কমন পাবে। চলো, ঠিক আছে, তো ভাই চলো এবার আমরা সেরকম টাইপের প্রশ্ন করি যেগুলো একটু সিজিএল টিআর 2 বা এনটিপিসি টিআর 2 তে আসবে। আমরা এখন টিআর 1 এর কোশ্চেন গুলো সলভ করলাম। চল, গ্রুপ ডি তে লাস্ট যে কটা অঙ্ক করালাম সেগুলো সব গ্রুপ ডির। চল, ফার্স্ট আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। আমাকে বলেছে n ইজ দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার। n হচ্ছে কি সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা, 3 অঙ্কের প্রাইম নাম্বার। তাহলে সবচেয়ে ছোট 3 অঙ্কের প্রাইম কি? সবচেয়ে ছোট 3 অঙ্কের প্রাইম কি? 101, আমরা সবাই জানি। তাহলে সবচেয়ে ছোট 3 অঙ্কের প্রাইম যদি আমাদের 101 হয়, তাহলে একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে, এই 101 কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তো চলো 101 কে আমরা 13 দিয়ে ভাগ করি, 7 13 91, ভাগশেষ কত আসছে? 10। ঠিক আছে, সিম্পল। নেক্সট দেখো, আমাকে বলেছে এক্স এর মান কি হবে যখন এক্স, এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 3 সবকটা মৌলিক সংখ্যা। এক্স এর মান কি হবে যখন এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 3 সবকটা মৌলিক সংখ্যা। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি তো ভাই, এক্স এর মান কি হবে যখন এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 3 সবকটা মৌলিক সংখ্যা। দেখো, আমি তো একটা জিনিস জানি যে এক্স এর ভ্যালু আমার 1 কখনো হবে না। কেন হবে না স্যার? কারণ 1 কিন্তু আমার কোনো মৌলিক সংখ্যা নয়, দিস ইজ নট এনি প্রাইম নাম্বার। স্যার 1 মৌলিক সংখ্যা নয়। কেন 1 মৌলিক সংখ্যা নয়? কারণ দেখো ভাই, মৌলিক সংখ্যা মানে আমরা এক্ষুনি কি বুঝলাম? মৌলিক সংখ্যা মানে আমরা বুঝলাম ভাই আমার এমন একটা সংখ্যা যেটা মিনিমাম দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হতেই হবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই সংখ্যা।
কিন্তু একের কি আমরা দুটো ইয়ে পাচ্ছি ভাই, দুটো ফ্যাক্টর কি পাচ্ছি? এক তো শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য, আর তো কিছু দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমরা দুটো সংখ্যা পাই না, সেই জন্য আমরা এককে প্রাইম ধরি না, সেই জন্য এককে প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার, মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা ধরা হয় না। এক কিরকম সংখ্যা, মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে ভাই আমার? তাহলে দেখো তো ভাই, এক্স এর ভ্যালু আমার কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 2। এক্স এর ভ্যালু 2 হলে এক্স প্লাস 1 3 আর এক্স প্লাস 3 5। তাহলে এইটা চলে আসছে আমার অ্যান্সার। তাহলে এক্স এর ভ্যালু কত? 2। এক্স এর ভ্যালু কত? 2। ঠিক আছে, চল নেক্সট। প্রত্যেকে এই অঙ্কটা যখন বাড়িতেও করবে বা কোথাও যদি লেখো, এই অঙ্কটার মাথায় 3টে স্টার দেবে। এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন এটা, এবং এই অঙ্কটা কতটা অসাধারণ, একটা ছোট্ট জিনিস খালি জানতে হয় এই অঙ্কটা করার জন্য, একটা ছোট্ট জিনিস। এবং সেই ছোট্ট জিনিসটা আমরা একটু সুন্দর করে শিখে নিই। ঠিক আছে? হ্যাঁ, রাজা ভুল করছো ভাই আমার। প্রাইম নাম্বার 2, প্রাইম মানে মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, তুমি জোড় বিজোড়ের সাথে গুলিয়ে ফেলেছো। 2 আমার বিজোড় সংখ্যা নয়, 2 জোড় সংখ্যা, কিন্তু 2 আমার মৌলিক সংখ্যা। ঠিক আছে, চল দেখো ভাই আমার, মনে রাখবে একটা জিনিস এখানে তোমরা খেয়াল করো, এই যে n স্কোয়ার মাইনাস 33, n স্কোয়ার মাইনাস 31 আর n স্কোয়ার মাইনাস 29। আচ্ছা, এই যে সংখ্যাগুলো আছে, আমাকে একটা কথা বলো তো ভাই, এই প্রত্যেকটা সংখ্যার গ্যাপ আমার 2 করে আছে না? এটা 29 আছে। প্রত্যেকটা সংখ্যার গ্যাপ আমার 2 করে আছে না ভাই? দেখো তো, এটার সাথে তুমি 2 যোগ করো, n স্কোয়ার মাইনাস 33। এই n স্কোয়ার মাইনাস 33 এর সাথে তুমি যদি 2 যোগ করো, তোমার কত আসে ভাই আমার? n স্কোয়ার মাইনাস 31 আছে, তাই না? আবার এর সাথে তুমি 2 যোগ করো, তোমার n স্কোয়ার মাইনাস 29 আছে, তাই না? দেখো, প্রত্যেকটা সংখ্যক জিনিসপত্র আমার 2 এর গ্যাপে আছে। সুতরাং খেয়াল রাখবে, একটা ছোট্ট হ্যাশট্যাগ গীতার বাণী লিখে নাও। হ্যাশট্যাগ গীতার বাণী কি সেটা? হ্যাশট্যাগ গীতার বাণীটা হচ্ছে একমাত্র পরপর 3টি প্রাইম নাম্বারের পেয়ার, প্রাইম নাম্বারের পেয়ার, একমাত্র পরপর 3টি প্রাইম নাম্বারের পেয়ার, সেটা হচ্ছে 3 5 7। আমরা টুইন প্রাইম যেরকম শিখেছি, টুইন প্রাইমে দেখো দুটো প্রাইম নাম্বারের মধ্যে গ্যাপ কত থাকতো? আমাদের 2 থাকতো, তাই না? খেয়াল রাখবে, একমাত্র পরপর 3টে প্রাইম নাম্বারের পেয়ার, মানে পরপর 3টে প্রাইম নাম্বার যেখানে আমার সমান গ্যাপ। দেখো এখানে 3 5 7, 3টে প্রাইম নাম্বার, 3টের গ্যাপই আমার সমান। একমাত্র পরপর 3টে প্রাইম নাম্বারের পেয়ার হচ্ছে 3 5 7, যাদের গ্যাপ সমান, যাদের গ্যাপ সমান। ঠিক আছে, এইটা খালি খেয়াল রেখো, এই ডেটাটা খেয়াল রেখো। এই ডেটাটা দিয়ে কিন্তু আমাদের মেনলি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ ভাই, তাহলে দেখো তো ভাই, আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে গ্যাপ প্রত্যেকের সমান। আমাকে বলে দেওয়া আছে এরা হচ্ছে সবকটা প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে প্রথম সংখ্যাটা আমার কত আসবে? যে কোনো একটা সংখ্যা ধরে করতে পারো, সেটা আমার 3 আসবে। আমরা তো বলতে পারি, তাই না? আমরা তো বলতে পারি। তাহলে ভাই দেখো তো, n স্কোয়ার এর ভ্যালু আমার কত চলে আসছে? 36। তাহলে n এর ভ্যালু আমার কত চলে আসছে? প্লাস মাইনাস 6। n এর ভ্যালু আমার কত চলে আসছে? প্লাস মাইনাস 6। তাহলে n এর ভ্যালু আমার কি কি হতে পারে? n এর ভ্যালু আমার প্লাস 6 হতে পারে, n এর ভ্যালু আমার মাইনাস 6 হতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা আমাকে কি বলেছে? কতগুলো n এর পসিবল ভ্যালু আছে,
অর্থাৎ এন এর সম্ভাব্য মান কতগুলো, এন এর মান কতগুলো হতে পারে। দেখো আমি এখানে দেখতে পেলাম এন এর মান দুটো হতে পারে, হয় n ইকুয়াল টু +6 হবে, না হয় n ইকুয়াল টু -6 হবে। তাহলে n এর কটা ভ্যালু হতে পারে ভাই? n এর দুটো ভ্যালু হতে পারে। হ্যাঁ ভাই 33 দেওয়া ছিল, এই তো n স্কয়ার মাইনাস 33। ঠিক আছে, হ্যাঁ সপ্তর্ষি। ঠিক আছে, আমরা দেখলাম, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ভাই এই তিনটে সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার, এই তিনটে সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার, এবং প্রত্যেক প্রাইম নাম্বারের গ্যাপ আমার 2 করে আছে, প্রত্যেকটা প্রাইম নাম্বারের গ্যাপ আমাদের 2 করে আছে। আমরা এই ডেটাটা খেয়াল রাখবো যে একমাত্র 3, 5, 7 হচ্ছে এমন প্রাইম নাম্বারের পেয়ার যাদের গ্যাপ 2 করে এবং পরপর তিনটেই প্রাইম। একমাত্র 3, 5, 7 হচ্ছে এমন প্রাইম নাম্বারের পেয়ার যারা পরপর তিনটেই প্রাইম এবং তাদের মধ্যে গ্যাপ সমান, সেটা হচ্ছে 2। দেখো এই জিনিসটাই এখানে রেপ্লিকেট করা হয়েছে, তিনটে আমার এমন সংখ্যা দেওয়া আছে যারা প্রাইম এবং যাদের মধ্যে গ্যাপ 2, এবং পৃথিবীতে আর কোনো সংখ্যা এটার সাথে সমান হবে না 3, 5, 7 ছাড়া। তাহলে n স্কয়ার মাইনাস 33 এর ভ্যালু আমার 3 হতে বাধ্য, এটার ভ্যালু 5 হতে বাধ্য, এটার ভ্যালু 7 হতে বাধ্য। তাহলে n স্কয়ার মাইনাস 33 যদি আমার 3 হয়, তাহলে n এর ভ্যালু 36 n স্কয়ার। বুঝতে পারলে? বুঝতে পারলে? এই হচ্ছে মেন গল্প। কারণ এইটা একমাত্র 3, 5, 7 না হলে স্যাটিসফাই করবে না, আমাকে এর ভ্যালু 3ই হতে হবে, এর ভ্যালু 5ই হতে হবে, এর ভ্যালু 7ই হতে হবে। কেন? যেহেতু এটা পরপর তিনটেই প্রাইম এবং এদের মধ্যে গ্যাপ 2। ঠিক আছে, চলো নেক্সট। তুমি এটা ধরেও করতে পারো, এটা ইকুয়াল টু 5 ধরেও করতে পারো, এটা ইকুয়াল টু 7 ধরেও করতে পারো, যেটা দিয়ে করো ইচ্ছা করো, একই অ্যান্সার আসবে। ওকে চলো, তিনটে রুল লিখিয়েছিলাম মনে আছে? তিনটে রুল লিখিয়েছিলাম মনে আছে? চল n ইকুয়াল টু +-6, এটা অবশ্যই বুঝিয়ে দেবো ভাই আমার। n ইকুয়াল টু +-6, ভালো করে একটা জিনিস খেয়াল করো, n স্কয়ার ইকুয়াল টু আমার 36 আছে, তাই তো? n স্কয়ার ইকুয়াল টু আমার 36 আছে। একটা জিনিস খেয়াল করো ভাই, তোমরা একটা জিনিস তো জানো, আমাকে একটা কথা বলো তো, আমাকে একটা কথা বলো, n স্কয়ার ইকুয়াল টু 36 আর n ইকুয়াল টু √36, এইটার ভ্যালু আমার +-6, এইটার ভ্যালু আমার +-6 হবে নাকি +6 হবে? কি হবে গো? +- হবে না +6 হবে? চলো খেয়াল রাখবে, আমাকে কোশ্চেনটা কিরণ করলে বোধহয় না ভাই, দেখো খেয়াল রাখবে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় পজিটিভ স্কয়ার রুট। বাংলায় বললে কি বলবে স্যার? বাংলায় বললে বলা হয় ধনাত্মক বর্গমূল। বুঝতে পারছো? কোন সংখ্যার মাথায় যদি এই টুপিটা থাকে না ভাই, সব সময় খেয়াল রাখবে যে তার ভ্যালু পজিটিভে আসবে, সব সময় খেয়াল রাখবে তার ভ্যালু সব সময় পজিটিভে আসবে। ঠিক আছে, এখন এইখানে যেটা n স্কয়ার মাইনাস 36, এটাই আমাদের কিভাবে সলভ হয়? n স্কয়ার মাইনাস 36 হচ্ছে 0, তাহলে একদিকে আমার চলে আসবে a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলায় ফেলে 0, তাহলে n এর ভ্যালু আমার +6 একটা আর একটা -6, n এর তাহলে আমার দুটো রুট আসছে, একটা রুট হচ্ছে +6, একটা রুট হচ্ছে -6। খেয়াল রাখবে ভাই, যখনই মাথায় এই দুইটা লেখা থাকবে না, মাথায় যেখানে দুইটা লেখা থাকবে আমার উত্তর সব সময় দুটো হবে। মাথায় যেখানেই দুইটা লেখা থাকবে আমার উত্তর সব সময় দুটো হবে। যখন এই টুপিটা থাকবে
টুপিটা থাকা মানে আমার শুধুমাত্র ধনাত্মক অ্যান্সার। ঠিক আছে, এটা খেয়াল রেখো। চলো এবার ভাই আমরা তিনটে জিনিস পড়েছিলাম, মনে আছে? যে a টু দা পাওয়ার n প্লাস b টু দা পাওয়ার n এটা a প্লাস b দ্বারা বিভাজ্য, a প্লাস b দ্বারা বিভাজ্য। কখন বিভাজ্য? যখন, যারা পড়ে এসছো, যখন n এর ভ্যালু কি ছিল? ভেরি গুড দিয়া, একদম মেগা ফ্যান্টাস্টিক। শুভদীপ, বর্ণালী, সৌভিক, ফ্যান্টাস্টিক। জয়ন্ত একদম, ক্রয়। যখন n এর ভ্যালু হচ্ছে অড, ঠিক, মানে বিজোড়। একইভাবে আরেকটা কি পড়েছিলাম? a টু দা পাওয়ার n মাইনাস b টু দা পাওয়ার n, a মাইনাস b দ্বারা বিভাজ্য যখন n এর ভ্যালু অড। আরেকটা কি পড়েছিলাম? দ্য লাস্ট ওয়ান, a টু দা পাওয়ার n মাইনাস b টু দা পাওয়ার n, a প্লাস b এবং a মাইনাস b দ্বারা বিভাজ্য, a প্লাস b এবং a মাইনাস b দ্বারা বিভাজ্য যখন n এর ভ্যালু জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। স্যার এখানে n কি? n হচ্ছে যে কোনো সংখ্যা, n হচ্ছে এনি নাম্বার, এনি পজিটিভ নাম্বার। পাওয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো ভাই, a টু দা পাওয়ার n প্লাস b টু দা পাওয়ার n, এইখানে n ইকুয়াল টু 97, a ইকুয়াল টু 127 আর b ইকুয়াল টু 97 না কি গো ভাই? এটাই না? এটাই তো তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এই যে জিনিসটা a টু দা পাওয়ার n b টু দা পাওয়ার n যখন n বিজোড়, তাহলে এই জিনিসটা আমার কি দ্বারা বিভাজ্য হবে? তোমরা বলবে স্যার এই জিনিসটা আমার a প্লাস b, অর্থাৎ এখানে 127 প্লাস 97 দ্বারা বিভাজ্য হবে। আমি বলবো একদম ঠিক। এই পুরো সংখ্যাটা তাহলে কিসের দ্বারা বিভাজ্য? 127 প্লাস 97 দ্বারা বিভাজ্য। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে 127 প্লাস 97 মানে কত? 7 7 14 4, হাতে 1, 9 কে 10 2 12 2, হাতে আছে 1, 224। তাহলে আমি বুঝতে পারলাম যে এই সংখ্যাটা 224 দ্বারা বিভাজ্য। ঠিক। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে এই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য কিনা আমাদের জানতে চেয়েছে। দেখো তো ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমাকে একটা সিম্পল কথা বলো, আমি একটা সংখ্যা নিচ্ছি 12, ঠিক আছে? 12 তো ভাই আমার 3 দ্বারা বিভাজ্য, ঠিক? আবার দেখো 12 6 দ্বারাও বিভাজ্য, ঠিক? একটা জিনিস তুমি খেয়াল করো, যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হচ্ছে 12 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, সেই সংখ্যাটা যা যা সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখো 6 আবার 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সেই প্রত্যেকটা সংখ্যা 12 কে ভাগ করে না। আমি দেখতে পেলাম এমন একটা সংখ্যা যেটা 6 দ্বারা বিভাজ্য, সেখানে যেটা দিয়ে আমি ভাগ করছি সেই সংখ্যাটা যে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, খেয়াল করে দেখো সেই প্রত্যেকটা সংখ্যা এই মেন সংখ্যাটাকে ভাগ করবে, সেই প্রত্যেকটা সংখ্যাই মেন সংখ্যাটাকে ভাগ করবে। যে কোনো এক্সাম্পল নাও, 18, 18 আমার 9 দ্বারা ভাগ যায় তো, 9 দেখো আবার 3 দ্বারা ভাগ যায় তো, খেয়াল করে দেখো 18টাও 3 দ্বারা ভাগ যায়। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা কোন নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, n যদি a দ্বারা ভাগ যায়, তাহলে a কে যে যে সংখ্যা ভাগ করে প্রত্যেকটা সংখ্যা n কে ভাগ করবে, ঠিক আছে? এবার তাহলে খেয়াল করে দেখো, এই যে 224 সংখ্যাটা আছে, এই 224 সংখ্যাটা 32 দ্বারা ভাগ যায় না ভাই? 7 দিয়ে দেখো তো, 7 দুগুণে 14, 3 7 21 আর 1 22। 224 সংখ্যাটা আমার তো 32 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এমন একটা সংখ্যা পেলাম, এই যে সংখ্যাটা আমি এই সংখ্যাটাকে x ধরছি, আমি দেখতে পেলাম x সংখ্যাটা 224 দ্বারা বিভাজ্য, আবার 224 32 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি বলতে পারি না যে এই যে x সংখ্যাটা আছে সেই x সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য? বলতে পারি।
আর যখন কোনো সংখ্যা ভাগ কেটে যায়, যখন কোনো সংখ্যার ভাগ কেটে যায়, তাহলে ভাগশেষ কত আছে? 0 আছে না? আজকে আমি 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যাবে, আর ভাগ কেটে গেলে ভাগশেষ কত? 0 না? তাহলে আমি দেখতে পেলাম যে এই পুরো সংখ্যাটা 32 ভাগ করে দেয়, ভাগই যদি করে দেয় তাহলে ভাগশেষ কত? ভাগই যদি করে দেয় তাহলে ভাগশেষ কত? 0। যারা যারা বুঝতে পারলে না চিন্তা করো না, আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটু মাথা ঠান্ডা করে এটার দিকে তাকাও, আমি এক্ষুনি আবার এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? আমার ওরকম তাড়াহুড়ো থাকে না যে ক্লাস শেষ করে চলে যাব, আমার এরকম কোনো তাড়াহুড়ো নেই, আমি ধীরে সুস্থে পড়াবো, সুন্দর করে পড়াবো, কোনো চাপ নেই। চলো আর একটা এক্সাম্পল দিই। দেখো, ধরো এই অঙ্কটাই ধরো, এই অঙ্কটাই ধরো, ঠিক আছে? দেখো, ঠান্ডাভাবে দেখো, ঠান্ডাভাবে দেখো, ঠান্ডাভাবে দেখো, ভালো করে আমার সাথে সাথে ব্যাপারটা বোঝো তো ভাই, একদম মাথা ঠান্ডা করে। a টু দা পাওয়ার n, b টু দা পাওয়ার n, ঠিক? পাওয়ার কি আছে? বিজোড় সংখ্যা, ঠিক? এবার আমরা কি দেখলাম? a টু দা পাওয়ার n, b টু দা পাওয়ার n যদি বিজোড় সংখ্যা হয় কি দ্বারা বিভাজ্য হয়? a মাইনাস b দ্বারা বিভাজ্য হয়, ঠিক? তাহলে হিসাব মতো ভাই আমার এই পুরো জিনিসটা 27 মাইনাস 15 দ্বারা বিভাজ্য হবে না? কারণ a এর ভ্যালু এখন আমার 27, b এর ভ্যালু এখন আমার 15, n এর ভ্যালু আমার হচ্ছে 27। 27 মাইনাস 15 মানে কত? 12। অর্থাৎ আমি পেলাম এই পুরো সংখ্যাটাকে যদি আমি x ধরি, এই x সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য, এটা আমি পেলাম, ঠিক? এবার 12 তো নিজে 6 দ্বারা বিভাজ্য, 12 নিজে তো 6 দ্বারা বিভাজ্য, তাহলে 12 নিজে যদি 6 দ্বারা বিভাজ্য হয়, এক্সটাও তো আমার 6 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই মেন সংখ্যাটাও তো আমার 6 দ্বারা বিভাজ্য হবে। আর মেন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? ভাগশেষ কত? 0। ঠিক আছে? ভাগশেষ কত? 0। চলো নেক্সট, একটু একটা কঠিন অঙ্ক দেবো। আচ্ছা, কঠিন অঙ্কর আগে এটা, কঠিন অঙ্কর আগে এটা, এটা বলো কি আসবে? আগে এটা বলো। হ্যাঁ করতে পারো শুভঙ্কর, সবাই 0 করে দিয়ে যায়, স্যার 0ই তো হবে, আর কি হবে স্যার? 0ই তো হবে। দেখো এই দুটো জিনিস আমার কি দ্বারা বিভাজ্য? a টু দা পাওয়ার n, b টু দা পাওয়ার n। পাওয়ার অড আছে, তাহলে কত দ্বারা বিভাজ্য হবে? 756 মাইনাস 412, অর্থাৎ 4 4 4 3, 344 দ্বারা বিভাজ্য, ঠিক? 344 দ্বারা বিভাজ্য। এইবার দেখো 344 দ্বারা বিভাজ্য যদি হয়, 344 তো আবার 86 দ্বারা বিভাজ্য হয়ে যায়, 4 দিয়ে কাটে, 4 86 344, তার মানে এই সংখ্যা 344, তাহলে 86 44, ঠিক আছে? চলো বেশ, আমরা নেক্সট দিন এই সেটের বাকি কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো এইখানে টোটাল 107 খানা অঙ্ক আছে, আমার এখানে সলভ করানো এবং প্র্যাকটিস করানো দিয়ে টোটাল আমরা 107 খানা অঙ্ক করব। অনেকটা তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা রেকর্ডেড ক্লাস দেখে দেখে সলভ করবে, কোনো অসুবিধা নেই। আগামীকাল আমরা দুটো কাজ করব। আগামীকালের পড়াটা আমরা একটু দেখে নিই। আগামীকালের পড়া হচ্ছে এইটা, নাম্বার 1 আমাদের নাম্বার সিস্টেমের অঙ্ক প্র্যাকটিস হবে। নাম্বার 2 আমাদের রেশিওর বেসিকটা পড়া হবে, একদম রেশিওর থিওরি ক্লাস। ফার্স্টে আমি রেশিওর থিওরি ক্লাস করাবো, তারপরে আমরা অঙ্ক প্র্যাকটিস করব। ওকে ভাই আমার, এই হচ্ছে ব্যাপার। আমি যা যা পিডিএফ দেব, যতগুলো অঙ্কের পিডিএফ দেব, আমার অঙ্কের পিডিএফ আমি যা যা পিডিএফ দেব, যে কটা শিট দেব, এই পিডিএফ গুলো সব ভালো করে করবে। তারপরে তুমি করবে হচ্ছে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো বই আর লাগবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে?
আর কোনো ক্লাস দেখে আসতে হবে না মেঘা ভাই, আমার কোনো ক্লাস আর দেখে আসতে হবে না, এরপর থেকে সমস্ত কিছু লাইভ ক্লাস আমি করাবো, খালি নাম্বার সিস্টেমের রেকর্ডেড সেকশনটা তোমরা দেখবে, আর কোনো কিছু দেখতে হবে না। ঠিক আছে ভাই, তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক আগামীকাল, যেখানে আমরা রেশিও এবং নাম্বার সিস্টেমের জিনিসপত্র শিখবো। যার যা যা ডাউট হচ্ছে না, যে কোনো ক্লাসে যার যা ডাউট হচ্ছে, একটা ফরম্যাটে জাস্ট লিখে রাখবে ডেট, টপিক, সেইটা দিয়ে কোন কোন প্রশ্নে ডাউট হচ্ছে একটুখানি লিখে রাখবে। আমি তোমাদেরকে আলাদা করে ডাউটের ক্লাস নেব, চিন্তা করো না। ঠিক আছে, চলো ভাই সকল, আসছি কালকে আবার তোমাদের সাথে 12টা 8-এ দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুন্দর করে সবকিছু সবাই বুঝতে পারলে 5 স্টার দিয়ে দিও। আসছি।